বাড়ি মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিক কে? হাইকোর্টের যিনি কয়েকদিন আগে উপস্থাপন করছো চ্যানেল আইছি। মানে একজন বয়স্ক লোক, একজন বিচারপতির কথা বাদই দিলাম, একটা বয়স্ক লোক কিভাবে এত অভদ্র আচরণ করতে পারেন তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ ছিল এই বিচারপতি মানিক। উনি যে প্রতি টকশোতে যে তার সহবক্তা যারা ছিল তাদেরকে অপমান করার চেষ্টা করতেন, এবং সর্বশেষ আমরা দেখেছি যে চ্যানেল আইতেও উনি উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা টাচ্চা বলে গালাগালি করেছেন। অবশেষে বিচারপতি কালামানিক ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেট সীমান্তে জঙ্গলের ভিতর শুয়ে থাকা অবস্থায় গ্রেফতার হয়েছে। কালামানিকের এই অবস্থা দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না কয়েকদিন আগে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কালামানিকের কি দুর্দশা অবস্থা হয়েছে। আমরা দেখব, পাশাপাশি কালামানিকের এই গ্রেফতার নিয়ে গুরুত্বপূর্ণ একটা আলোচনা শুনব। আপনার বাড়ি মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিক কে? হাইকোর্টের যিনি কয়েকদিন আগে উপস্থাপন করছো চ্যানেল আইছি। মানিক কে? হ্যাঁ হ্যাঁ, সেই মানিক নাম হলো বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। জি। আপনি এই যে পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বইয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বইয়ে? ওই একটা মেয়ে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী, এটা আমি খবর চাইছি। বলি কিসের? আমি তো কত রুগী নেই, মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, শোনেন আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? আমার সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা আর কয়টা ই কার্ড, ডেবিট কার্ড আর ই কার্ড কি বলে। আচ্ছা, কালকে যে টাকাগুলো ছিল, আজকে কোনো টাকা ছিল সাথে? আজকে ছিল না, আজকে যে কত 40 বাংলাগুলা। হ্যাঁ, 40,000। 40 টাকা আজকে। হ্যাঁ, আজকে যেটা কয় টাকা ছিল দেখেনি। 40,000 টাকা ছিল। কালকে যে দুজন টাকা নিচ্ছে ওদের কাছে কত টাকা ছিল? 60-70 লাখ। আচ্ছা, 60-70 লাখ। আচ্ছা, নিয়ে গেছে। নৌকালাও সাথে নিয়ে নিছে? নৌকালা এবং ওই লোক দুজন সাথে একসাথে নিছে? না, ওই দুই ছোকরা নিছে। ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিচ্ছে? আমার ফোন নাম্বার সব নিয়ে গেছে। সত্য কথা বলেন। আপনি কত টাকা কন্টাক্টে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি। কিন্তু পরে এই দুই ছেলে আমার মাইরা ধইরা। এই মাইকটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়ে মারছে? ভিতরে, তারের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে। আমরা তো ইয়ের নামে, আমাদের বাংলাদেশের অনেকের নামে আপনি অনেক অন্যায় করছেন, জুলুম করছেন। সঠিক? আমি জুলুম করি নাই। আমি আচ্ছা, এগুলো আইন প্রক্রিয়া চলবে, এগুলো আমরা কিছু কথা বলতে পারি না। চলেন ভাই। হিসাবে পালানোর সময় তাকে বিজেপির লোকজন আটক করে। তাকে আটক করা হয়েছে কানাইঘাট, সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা থেকে আটক করা হয়, এবং এ সংক্রান্ত দু একটা ভিডিও কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। একটা ভিডিওতে দেখেছি উনি একটা কলার পাতা বিছিয়ে তার মধ্যে শুয়ে আছেন। এই ডিটেল খবর এখনো পাওয়া যায়নি, হয়তো পাওয়া যাবে। নাটক করতে ওস্তাদ এই মানিক সাহেব পলানোর সময়ও নাটক করেছেন। ভাবুন, আপনি কলার পাতা বিছিয়ে তার উপরে শুয়ে আছেন, জাস্ট এই ধরনের একটা ভিডিও দেখলাম। এবং তখনও তার কথার দাপট কিন্তু কমেনি। যারা তাদের ধরতে গিয়ে তাদের সঙ্গে নানা রকম কথাবার্তা বলেছেন। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আপনারা নিশ্চয়ই চেনেন। উনি হলেন সেই ভুয়া মুক্তিযোদ্ধা যিনি একদিনের জন্যও রণাঙ্গনে যাননি, ভারতেও যাননি যুদ্ধের সময়। পুরো সময়টা উনি ইংল্যান্ডে ছিলেন। সেখানে কী করেছেন না, উনি নাকি কবে পাকিস্তান দূতাবাসের সামনে অবস্থান ধর্মঘট করেছিলেন। এই কারণে উনি মুক্তিযোদ্ধা, এবং দেশে এসে উনি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট কিন্তু ঠিকই বাগিয়ে নিয়েছেন। উনি ছিলেন আপিল বিভাগের বিচারপতি, মানে দেশের সর্বোচ্চ যে বিচারালয় তার বিচারপতি ছিলেন।
শোনা যায় উনি নাকি প্রধান বিচারপতি হওয়ার খায়েশও তার ছিল, এবং তৎকালীন সরকার তাকে না বানিয়ে এস কে সিনহাকে প্রধান বিচারপতি বানানোর কারণে উনি নাকি সবসময় সিনহার বিরুদ্ধে লেগেছিলেন। এবং এই বিচারপতি মানিককে আপনারা দেখেছেন যে উনি কিভাবে বিভিন্ন টক শোতে, বিভিন্ন সভায়, সেমিনারে, মানে একজন বয়স্ক লোক, একজন বিচারপতির কথা বাদই দিলাম, একটা বয়স্ক লোক কীভাবে এত অভদ্র আচরণ করতে পারেন তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ ছিল এই বিচারপতি মানিক। উনি যে প্রতি টক শোতে যে তার সহবক্তা যারা ছিল তাদেরকে অপমান করার চেষ্টা করতেন, এবং সর্বশেষ আমরা দেখেছি যে চ্যানেল আইতেও উনি উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা টাচ্চা বলে গালাগালি করেছেন। এবং ওনার একটা কমনই ছিল, যাকে ওনার অপছন্দ হতো পাপে তাকেই উনি রাজাকারের বাচ্চা বলতেন। এবং মানে আমার দুর্ভাগ্য হলো ব্যক্তিগতভাবে উনি একবার আমার সঙ্গেও টক শোতে সেই একই আচরণ করেছিলেন। আমার অপরাধ ছিল আমি ওনার নামের আগে বিচারপতি কথাটা বলিনি, এবং উনি নানাভাবে আমাকে প্রেশার দিয়েছিলেন যেন আমি তাকে বিচারপতি নামটা বলি। এবং শেষ পর্যন্ত আমি বিরক্ত হয়েছিলাম, ভাই আপনি তো বিচারপতি নন, তখন আপনি অবসরপ্রাপ্ত একজন ব্যক্তি, তাকে বিচারপতি বলবো কেন? শেষ পর্যন্ত আমি বলিনি, এবং আমি বলেছিলাম আপনার নাম আমি মনেই রাখতে পারি না, এবং তাকে আমি সহ-আলোচক বলে মানে সম্বোধন করেছিলাম। সেটা কী নিয়েছিল, উনি এবং আরও কয়েকজন লোক, ওনার খুব ঘনিষ্ঠ লোক, এরা মিলে একটা 2200 পৃষ্ঠার বই বানিয়েছিলেন। সেই বইয়ে উনি সারা দেশের জঙ্গি মদতদাতা কারা তাদের একটা তালিকা করেছিলেন, এবং ওই তালিকায় দেশের আলেম ওলামা যারা ছিলেন, বিভিন্ন মসজিদের মাদ্রাসা যারা নাকি অধ্যক্ষ অথবা ইমাম ছিলেন, তাদের নাম ওনারা লিপিবদ্ধ করেছিলেন। আমি প্রশ্ন করেছিলাম এই দায়িত্বটা আপনাকে কে দিয়েছে? আমি প্রশ্ন করেছিলাম যে এদের বিরুদ্ধে অভিযোগ আপনি করতে পারেন, কিন্তু এই অভিযোগটা যে আপনি পুস্তকে আকারে লিপিবদ্ধ করলেন, তাদের যে মানহানি করলেন, এটা আপনি কীভাবে প্রমাণ করবেন তারা এই কাজটা করেছে? এটা নিয়ে তার সঙ্গে আমার বিরোধ তৈরি হয়েছিল। শামসুদ্দিন আহমেদ মানিক সর্বশেষ যে ঘটনাটা ঘটেছিল, উনি এই যে আন্দোলনটা হলো ছাত্র জনতার আন্দোলন, এই আন্দোলনে উনি একটা টক শোতে যাচ্ছিলেন, যাওয়ার সময় সেখানে আন্দোলনের কারণে উনি গাড়ি করে যেতে পারেননি, হেঁটে গিয়েছেন, এবং সেটা শুনে বলেছেন ওখানে এই রাজাকারের বাচ্চারা রাস্তা দখল করে আছে, এই জন্য আমার আসতে দেরি হলো। এগুলো যাক, এগুলো বলে শেষ করা যাবে না। ওনাকে নিয়ে আমি আরও একটা ভিডিও এর আগে করেছি, সেই ভিডিওটা আমার ধারণা আপনারা দেখেছেন, যদি না দেখে দেখেন দেখে নেবেন একবার। কিন্তু প্রশ্নটা হলো কি, এখানে কি আমরা আসলে এর মাধ্যমে কি দেখলাম যে অশ্লীলতা, অভদ্রতা এবং মানুষকে হেয় প্রতিপন্ন করার পরিণাম আসলে ভালো হয় না। বিভিন্ন টক শোতে আমি ওনাকে দেখেছি, বিভিন্ন সময় কথায় কথায় উনি জিয়াউর রহমানকে নিয়ে গালাগালি করতেন, এবং তিনি বলতেন জিয়াউর রহমান নাকি রাজাকার ছিলেন, এবং জিয়াউর রহমান সম্পর্কে অশ্রাব্য কথাবার্তা উনি বলতেন। একজন লোক যে নিজে ভুয়া মুক্তিযোদ্ধা, সে একজন সেক্টর কমান্ডার সম্পর্কে এ ধরনের কথা বলতেন, এবং এটা বলে তৎকালীন সরকার, শেখ হাসিনার যে সরকার, তাদের কাছ থেকে উনি বেশ বাহবা পেয়েছেন, এবং নানা রকমভাবে তাদের কাছে পুরস্কৃত হয়েছেন, নানা রকম বিভিন্ন কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং উনি সুবিধা লাভ করেছেন। এইভাবে সুবিধা পেতে পেতে একটা লোক এতটুকু পর্যন্ত বেড়েছিল। তাকে অনেক দিন ধরে বলা হচ্ছিল কেন তাকে ধরা হচ্ছে না, কেন তাকে বিচারের আওতায় আনা হচ্ছে না। তার বিরুদ্ধে কিন্তু এর মধ্যে একটা মামলাও হয়েছে। উনি যে এই যে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্য করেছেন, এই অভিযোগেই তার বিরুদ্ধে মামলা করেছে গত বৃহস্পতিবার, মানে গতকালকে 22শে আগস্ট তার বিরুদ্ধে মামলা করেছে। এবং এই মামলা করার পর এই মামলার ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয়েছে পিআইবি, মানে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে এই মামলাটা তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এর সঙ্গে আরও কয়েকজন আসামি আছেন, এর হলো হাসানুল হক ইনু, জাসদ সভাপতি, এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, এবং তার সঙ্গে মানিক সাহেব, 3 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবং আমি মনে করি এই মামলাটা খুবই যথাযথ মামলা হয়েছে, কারণ মানুষকে একজন মানে স্বাধীনতা যুদ্ধের একজন নায়ককে, মহানায়ককে আপনি যদি অবমূল্যায়ন করেন, তাকে যদি ক্রমাগত পাকিস্তানের চর বলেন, রাজাকার বলেন, এইভাবে বলে যদি অবমূল্যায়ন করার চেষ্টা করেন, এটা মহা অন্যায়। এই অন্যায়ের শাস্তি হওয়া প্রয়োজন। তা না হলে হবে কি, ইতিহাস বিকৃতির যে ধারা তারা তৈরি করছেন, এই ধারা কিন্তু চলতে থাকবে। আমরা মনে করি আমাদের স্বাধীনতা যুদ্ধ মহান মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধে যার যা ভূমিকা ইতিহাস যা নির্ধারণ করে দিয়েছে, তাকে সেই ভূমিকায় তাকে রাখতে হবে, এবং সেভাবেই তাকে সম্মান জানাতে হবে। সেই কাজটা
এরা এই শামসুদ্দিন চৌধুরী মানিক, হাসানুল হক ইনু, এরা এই কাজটা সুকৌশলে করার চেষ্টা করেছিলেন। যারা এই বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তাদের সবাইকে তারা নানাভাবে পাকিস্তানের চর অথবা দালাল অথবা রাজাকার এ সমস্ত বিশেষণে আখ্যায়িত করতেন। আমি আশা করব শামসুদ্দিন চৌধুরী মানিকের সকল অপরাধের বিচার হোক, এবং এই বিচারটা এমনভাবে হোক যেন সেটা একটা দৃষ্টান্ত তৈরি করে, সাধারণ মানুষ যেন বুঝতে পারে যে অভদ্রতারও শাস্তি আছে, মানুষের বিরুদ্ধে কুৎসা রটনারও একটা শাস্তি আছে, এবং সোসাইটিতে অস্থিরতা তৈরি করার যে অপচেষ্টা, সেই অপচেষ্টা যদি কেউ করে তার জন্য এ ধরনের শাস্তি নির্ধারিত আছে। কেবল গ্রেপ্তার কিন্তু কোনো শাস্তি নয়, গ্রেপ্তারও অবশ্যই একটা শাস্তির আওতায় আনা, কিন্তু গ্রেপ্তারের পর তার বিচারটাও একটা শাস্তি। সত্যি কথা বলতে কি, এই যে আমি দেখলাম যে কলার পাতা বিছিয়ে উনি শুয়ে আছেন, ওনার মুখে খোঁচা খোঁচা দাড়ি গজিয়ে গেছে, হাতে দেখলাম দড়ি দিয়েও বেঁধে রেখেছে, বেশ কয়েকটা ছবিও আমরা দেখতে পেলাম, আপনাদের ছবিগুলো দেখালাম, আপনারা দেখেছেন। আমার মনে হয়েছে এগুলো দেখে বয়স্ক একজন লোক, আপনারা হয়তো একটু মায়া লাগতে পারতো, কিন্তু আমার মায়া লাগেনি। আসলে আমার মনে হয়েছে এটা ওনার প্রাপ্য ছিল। দর্শক, আপনারা দেখলেন কালামানিকের অবস্থা কি, তাকে গলায় গামছা বেঁধে জিজ্ঞাসা করা হচ্ছে। চিন্তা করেন, একটা মানুষ এত ক্ষমতাশীল ব্যক্তি, তার এখন কি অবস্থা হয়েছে। শুধু কালামানিক নয়, আনিসুর রহমান, সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের অনেক নেতাদের এই সমস্ত অবস্থা দেখে আমি বিশ্বাস করতে পারছি না যে আসলে এগুলো বাস্তব কিনা, কিন্তু বিশ্বাস করতে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের কখনো স্থায়িত্ব করেন না, জুলুম কখনো স্থায়ী হতে পারে না। আল্লাহর প্রতি বিশ্বাসটাও, ইমানটাও আরও দৃঢ় হচ্ছে যে আল্লাহ চাইলে কি না করতে পারে। এই ক্ষমতাধর ব্যক্তিদেরকে মুহূর্তের মধ্যে এমন অবস্থা বানিয়ে দিয়েছেন, রাস্তার রিস্কাওয়ালার চাইতেও এরা নিম্ন এবং অপমানিত হয়ে গিয়েছে। কীভাবে গলায় গামছা বেঁধে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, সেও কথা বলতেছে এক পাগলের মতো, মনে হচ্ছে মাতাল অবস্থায় তাকে ধরা হয়েছে। এই হচ্ছে আল্লাহর বিচার। যখন আল্লাহ কারো বিচার করার সিদ্ধান্ত নেবে, তখন সেই বিচার হবে ইতিহাস অনুযায়ী, সেই বিচার হবে স্বর্ণাক্ষর রেখা থাকবে, মানুষ মনে রাখবে। ঠিক যেমনিভাবে এই কালামানিকদের বিচার, কালামানিকদের আজকের এই দুর্দশা মানুষ চিরকাল মনে থাকবে।